ডক্টর হুম। ইউনূস তার সরকার গত 7 মাসে প্রমাণ করেছে যেগুলি তাদের নিয়ন্ত্রণে সম্ভব তারা সেগুলি কন্ট্রোল করে দেখাই দিচ্ছে। ডক্টর ইউনূস গভর্নমেন্ট একটা ভঙ্গুর বাংলাদেশকে পেয়েছেন। অর্থনীতি, রেমিটেন্স সবকিছুই খুব খারাপ অবস্থা ছিল, বাজার ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি খুবই ঊর্ধ্বগতিতে ছিল। গত 7 বছরে আমরা দেখেছি যে, ধরেন এই যে গত 26 দিনের রেমিটেন্স এসেছে 294 কোটি ডলার, ফেব্রুয়ারিতে হুম। ছিল 256 কোটি ডলার। প্রতি মাসেই নতুন নতুন আর্নিং রেকর্ড হচ্ছে। গত 7 মাসে এক্সপোর্ট বেড়েছে 13%। ইউএসএ তে এক্সপোর্ট বেড়েছে ব্যাপক, এবং $27 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে ইউএসএ। আমাদের হুম। ভয়ঙ্কর ক্রাইসিস ছিল, এলসি দেওয়া যেত না, আমদানি করা যেত না, ফলে যারা বড় কোম্পানিগুলি পণ্যের দাম বেড়ে দিত, যে এলসি করতে পারতেছে না, প্রোডাক্ট শর্ট। এই গভর্নমেন্ট কিন্তু এলসি অ্যাভেলেবেল করে দিয়েছে। এখন কোনো ডলার ক্রাইসিস নেই, চাইলেই ব্যবসায়ীরা এলসি দিয়ে মাল নিয়ে আসতে পারতেছে। দ্রব্য মূল্যস্ফীতি ছিল 10-এর অনেক উপরে, সেটা কমে 10-এর নিচে চলে এসেছে। মনে করেন ব্যাংক, মানুষ ব্যাংকের টাকা রাখতো না, ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছিল। মানুষ কনফিডেন্স লুজ করেছিল যে ব্যাংকে টাকা রাখা যাবে না, টাকা তো দিতে পারবে না। সেই জায়গা থেকে মানুষের কনফিডেন্স ফিরে এসেছে, ব্যাংকে মানুষ আবার টাকা রাখছে। হুম। বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনেক ইফিসিয়েন্সি আমরা লক্ষ্য করেছি। জ্বালানি তেলের মূল্য যদি আমরা কনসিডার করি, জ্বালানি তেলের মূল্য খুব একটা বাড়ে নাই, দুই একবার অ্যাডজাস্ট হয়েছে, যেটা এখন পর্যন্ত যেখানে গত 7 মাস 8 মাস আগে ছিল তার চেয়ে উপরে যায় নাই, নিচে আছে। আপনি দেখেন, সাংঘাতিক বিষয় হচ্ছে প্লেন ফেয়ার, বিশেষ করে আমরা যারা সৌদি আরবে যাই, হজ ওমরায় যাই ও অথবা হ্যাঁ, বৈদেশিক, এটা একটু শুনবো ওনার কাছে, হ্যাঁ প্লেন বলুন। ফেয়ার ভয়ঙ্কর জালিয়াতি ছিল। একটা ছোট্ট ডিসিশন এই প্লেন ফেয়ারকে নিচে নামাই দিচ্ছে। তাহলে দেখেন, এতগুলি অনেক বড় কাজ করছে, কারা করছে? একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ইন্টারিম টাইমের জন্য আসছে। সে কেন করতে পারছে? তার একটা ক্লিন কার্ড ডিজায়ার আছে, যে সে একটা মন থেকে ভালো কিছু মানুষের জন্য করতে চায়। জব্বার ভাই, উনি যেহেতু মন থেকে ভালো কিছু করতে চায়, উনি করতে পারছে প্রতিকূলতার মধ্যেও, অনেক অনিয়মের মধ্যেও উনি কিন্তু এক্সেপশনাল ম্যান হিসেবে সোসাইটিতে দাঁড়াইছিল এবং এখনো দাঁড়ায় আছে। সো সরকার অথবা রাষ্ট্র চাইলে যে পারে, ডক্টর হুম। ইউনূস তার সরকার গত 7 মাসে প্রমাণ করেছে যেগুলি তাদের নিয়ন্ত্রণে সম্ভব তারা সেগুলি কন্ট্রোল করে দেখাই দিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে উন্নতি হয় নাই, ভাই ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে, আপনার পলিটিক্যাল ক্লেশ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। হুম। এইগুলি এত মাইনরসলি যাওয়ার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর দরকার এবং কনফিডেন্স দরকার আইন শৃঙ্খলা বাহিনীর, ওইটা এখন পর্যন্ত ডেভেলপ করে নাই। এর পাশাপাশি যারা জনগণ, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সহযোগিতা করতে হবে। জনগণ, পলিটিক্যাল পার্টি যারা আছে তারা তো হেল্প করতে হবে, এবং তারা তো বলতে হবে ইয়েস, আপনি যা করতেছেন আপনাকে আমরা সাপোর্ট করি। ফলে আইন শৃঙ্খলা বাহিনীও যদি পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল লিডারদের কাছ থেকে সাপোর্ট পেত, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিও এইরকম এই পরিস্থিতিগুলির মতো উন্নতি করতে পারত। তাহলে হতো কি আসলে, আমরা যে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল 71 সালে, যে স্বপ্ন দেখে দেশকে স্বাধীন করেছিল, ওই রকম একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পেতাম। তাহলে পারে, আমরা কেন পাই নাই? পাই না হচ্ছে আমাদের যে লিডারশিপ গত 50 বছরে আমরা পেয়েছি, এই লিডারশিপের মধ্যে খুবই কম লিডার ছিল যারা সিনসিয়ারলি অনেস্ট এবং দে ডিড ওয়ার্ক ফর অনলি ফর দ্য পিপল, এবং হুম। তাদের কোন রকম ধান্দা ফিকির, লোভ লালসা, পলিটিক্যাল ওয়ার্কার পালা, এই সমস্ত জিনিসকে টাচ করে নাই। এখন যেমন এই গভর্নমেন্টকে কোনো পলিটিক্যাল ওয়ার্কারকে নার্সিং করতে হচ্ছে না, কোনো লোক তার আপন লোক নাই, সব লোক হচ্ছে সাধারণ মানুষ। সে সে এই সাধারণ মানুষের জন্য রুলস দিচ্ছে, এবং সেটা মানুষের কল্যাণে কাজ হচ্ছে। আগামী হুম। দিনে আমাদের রাষ্ট্রে যে পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হবে অথবা যে সরকার আসবে, সেই সরকার যদি সৎ হয়, সেই রাজনীতিবিদরা শুধু, ওই রাজনীতিবিদরাই যদি শুধু সৎ হয়, এবং তারা যদি অনেস্ট ডিজায়ার তাদের মধ্যে থাকে, তাহলে আজকে যে সমস্ত ক্রাইসিস, বাজার ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, ব্যাংক ম্যানেজমেন্ট, সব ঠিক হুম। হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, এবং এই বাংলাদেশে এত ম্যান পাওয়ার, ওয়ার্কিং পিপল, আসলে ইচ্ছা শক্তিটা থাকতে হবে, যে মানুষ ব্যক্তিটা বাংলাদেশ। পালন করবে কর্তব্য, তার ইচ্ছা কি সেটার উপরে নির্ভর করে। ইচ্ছা থাকলে উপায় একভাবে না একভাবে হয়। আব্দুল এইটা জব্বার সাহেব এইটা হওয়ার একা। সোজা পথ, এইটা হওয়ার সহজ পথ হচ্ছে, আসেন ভাই, আমরা সবাই ভালো মুসলমান হয়ে যাই, আমরা হালাল হারামের চিন্তা করি, আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা করি, তাহলে দেখবেন যে সমাজ থেকে
অনিয়ম চলে গেছে। এই জায়গাটা যদি মানে স্টাবলিশ করা যায় দেশে, যে না আমরা সবাই ভালো মুসলমান হয়ে যাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মানে জবাবদিহি নিজে করতে ভালো তো সবকিছু ভালো করা সম্ভব, নিজে যদি ভালো না আমি হয় তাহলে কোনো কিছু। সম্পত্তি নষ্ট করবো না, অপরের অধিকারকে খরণ করবো না, ওর সাথে খারাপ ব্যবহার করবো না, জাস্ট আপনি এই অল্প কিছু জায়গায় আপনি লক করে দেন, দেখবেন যে সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। তো জি আসেন জি। আমরা আজকে সবে কদরের রাত, এই রাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যা করছি সব আমাদেরকে মাফ করে দাও। আগামী দিন হুম, থেকে, আগামীকাল থেকেই আমরা সৎ মানুষ হিসাবে, সৎ ব্যবসায়ী হিসাবে, সৎ ভোক্তা হিসাবে, সৎ লোক হিসাবে এই সমাজে বসবাস করি, সৎ বাবা হিসাবে, সৎ স্বামী হিসাবে, সৎ সন্তান হিসাবে আমরা এই সমাজে বসবাস করি, দেখুন সমাজ পাল্টে গেছে। জাস্ট আজকে এই দেশের মানুষ আজকে আল্লাহর কাছে মাপ চেয়ে ডিসিশন নিই। যদি যদি হয় আর কি। আব্দুল জব্বার সাহেবের কাছে আমি শেষ একটা প্রশ্ন করি, সেটা হলো প্রবাসীদের বিষয়টা নিয়ে। আমি তো সবসময় প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। আমি যদিও সাংগঠনিক ভাবে না, ব্যক্তিগত ভাবে প্রবাসীদের অনেক সমস্যাকে সমাধান করবার চেষ্টা করি সবসময়। এই জায়গাতে আপনার প্রবাসীদের যে বিষয়টা পার্টিকুলারলি বলেছি, যে তাদের যাতায়াতের জন্য যে বিমান ভাড়াগুলি, এটাও আপনার অধীনেই পড়ে, রাইট? প্রবাসীদের দেখভাল করে, প্রবাসীরা যখন আসে বা বাংলাদেশ থেকে যায়, তাদের প্লেন ফেয়ার গুলিও দেখভাল। আপনি কি এ পর্যন্ত চেষ্টা করেছেন যে তাদের এইসব বিষয় নিয়ে কোনো ধরনের একটা ভূমিকা রাখতে? হুম, আমাদের বিষয়টি হচ্ছে যে অভিযোগ যদি আমরা পেয়ে থাকি এই সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আমাদের কাজ করা একটু সুবিধা হয়। আমরা একটা ম্যান্ডেট পেয়ে থাকি তখন, যে না এই বিষয়ে যেহেতু অভিযোগ আসছে, না, সেক্ষেত্রে অভিযোগ ছাড়াও কিছু কিছু বড় দৃশ্যমান বিষয় আছে যেগুলি অভিযোগ লাগে না, এগুলি আপনি স্বপ্রণোদিত হয়ে করতে পারেন। এসব ক্ষেত্রে কি আপনি এই বিষয়গুলো কনসিডার? আমি আগামী মাসে হয়তো আসার সম্ভাবনা আছে, যদি আসি হয়তো আপনাদেরকে নিয়ে এই বিষয়টাকে মুভ করবো। কারণ যদি বিমান, বাংলাদেশ বিমান যদি যথাযথ ব্যবস্থা নেয় এবং সঠিক আহ, কি বলা যায় এটাকে, নৈতিক জায়গা থেকে যদি সঠিক ফেয়ার নির্ধারণ করে, অন্য এয়ারলাইন্স গুলিও ঠিক বিমানকে ফলো করতে বাধ্য হবে। হ্যাঁ, রাইট। যে প্লেন ফেয়ার 1 লাখ, সেটা যদি বিমান এটাকে 50,000 করে, মানে বিমান এমন না যে লস করে করবে, যেটা করা উচিত সেটাকে যদি করে মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে, তাহলে অন্য এয়ারলাইন্স গুলোকে বিমানকে ফলো করতে, কারণ দিস বিজনেস। বিমান যখন এই কারাপশনের কারণে অনেক ফেয়ার বাড়িয়ে দিবে, অন্যরাও একইভাবে করবে। শুধু সে জায়গাতে বিমানকে বাধ্য করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ সহায়ক হবে, ঠিক আছে, রাইট? বিমান কর্তৃপক্ষ যদি মূল্য নির্ধারণ করে থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য এটি ইমপ্লিমেন্টেশন করা সহজ হয়ে যায়। আমরা এটি তদারকি করে, যদি কেউ বেশি নিয়ে থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই বিষয়টি স্বাভাবিক স্মুথ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, এটার জন্য সর্বোচ্চ জায়গাতে যদি আইনের আওতায় আনতে হয়, আমি আপনাকে সহায়তা করব। আইন আপনার হাতে আছে, শক্তি আমার হাতে থাকবে। ইনশাল্লাহ আমরা পারবো। আসতেছি, সেই নিয়ে কথা বলবো এবং ইয়ে করবো, কাজ করব। আর লাস্ট ইয়ে হলো, এই আবার আগামী কোরবানির ঈদের মধ্যে, যদিও কোরবানির দেরি আছে, এর আগে হয়তো আপনার সাথে আবারও কথা হবে। কোরবানির ঈদের মধ্যে যে গরুর চামড়া, সেটা নিয়েও যেন আর কোনোভাবে আহ অপব্যবহার না করা হয়, এবং এটাও যেন ন্যায্য মূল্যের দ্বারা বিক্রি করতে পারে, সেদিকেও খেয়াল রাখবেন। অনেক কথা হলো, আজকে এই পর্যন্তই রাখি। জনাব আব্দুল জাফর, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব জহুরুল ইসলাম, জনাব খন্দকারুল আলম এবং জনাব সৈয়দ মিজানুর রহমান, চারজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। কাল রাত দেখা হবে 10টা বাংলাদেশ সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আসসালাম।